সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক সলিমুল্লাহ খান। স্যার, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি আলোচনা করতে চাই যে এই যে বিজয়ের আমরা এত বছর আসলাম 1971 থেকে 2015, সেই জায়গাতে আপনার কাছে কি স্যার মনে হয় যে এই সাক্ষরতা এবং শিক্ষিত হওয়া এই দুটাকে আমরা ঠিক আলাদা করে ভাবতে পেরেছি? আপনার প্রশ্নের মধ্যেই তো স্যার উত্তরটা আছে যে সাক্ষরতা এবং শিক্ষা এক জিনিস নয়। আমরা বলতে পারি মানব জাতির যে ইতিহাস বলি আমরা, ইতিহাস কখন থেকে শুরু হয়? যখন থেকে মানুষ স্বাক্ষর হয়েছে তখন থেকেই। কথাটা খেয়াল করবেন। তো এর আগে মানুষ কি করতো? এই যুগটাকে আমরা বলি ইতিহাসের যুগ। এর আগেরটাকে বলে আদা ইতিহাসের যুগ, ইংরেজিতে বলে প্রোটো হিস্ট্রি। এর আগের যুগটাকে বলে প্রি হিস্ট্রি। ইতিহাসকে আমরা সাধারণত তিন ভাগ করি। যেমন ভারতে যখন আর্যরা আসলো তখনও তারা কিন্তু লেখার সংস্কৃতি নিয়ে আসেনি, কিন্তু তাদের আগে যারা ছিল সিন্ধু সভ্যতা, আমরা দেখছি তারা লেখা আবিষ্কার করেছে। প্রাচীন বেবিলন এবং মিশর এই সমস্ত জায়গাতে লেখা আবিষ্কৃত হয়েছে, যেগুলিকে আমরা কোনো জায়গায় বলি কুনেইফর্ম, কোনো জায়গায় বলি হিয়েরোগ্লিফিক। এইভাবে সিন্ধু সভ্যতা যেটাকে বলি মহেঞ্জোদারো এবং হরপ্পা, সেটা কিন্তু ছোট জায়গা না, ভারতবর্ষে অনেক বড় জায়গা জুড়ে, বেলুচিস্তান থেকে শুরু করে মধ্যপ্রদেশ পর্যন্ত এই সভ্যতাতে লেখা আবিষ্কৃত হয়েছিল। সেই জন্য সেটাকে আমরা ইতিহাসের মধ্যে বলি। কি তারা কি লিখেছিল সেটা আমরা বুঝি না বলে ওটাকে প্রোটো হিস্ট্রি বলি, এবং আর্যদের যুগের অনেকটাকে প্রোটো হিস্ট্রি বলা হয়। তো লেখার থেকে যেমন ইতিহাসের শুরু, সেই জন্য আমি লেখাকে খুব গুরুত্ব দিই। তারপরে আমি বলবো লেখা এবং শিক্ষা এক জিনিস নয়। তার প্রমাণ হচ্ছে কি, আমাদের বহু মনীষী আছেন, লালন ফকির পর্যন্ত বলা হয়, যারা অক্ষরের ধারতেন না, কিন্তু তাদেরকেও আমরা তৎকালীন প্রজ্ঞার শ্রেষ্ঠ প্রকাশ তাদের মধ্যে দেখেছি। সুতরাং সাহিত্য এবং সংস্কৃতি আজকাল সবকিছুই লেখার মাধ্যমে হয়। এটা জানার পর আমি বলবো আমাদের দেশে গ্রামে যে বিপুল পরিমাণ মানুষ এখনো সাক্ষরতা অর্জন করেননি, তাদের কিন্তু অশিক্ষিত বলা চলবে না। বিশেষ করে আমাদের কৃষকরা, যারা ফসলের নানা জাত বুঝতে পারেন, যারা ঋতু পরিচয় বুঝতে পারেন, যারা বুঝতে পারেন, তারা তো শিক্ষা। এখন বলতে পারেন সেটা এক ধরনের শিক্ষা, আমরা যে ধরনের শিক্ষার কথা বলছি সেটা অন্য ধরনের শিক্ষা, আমাদের যে আনুষ্ঠানিকতার কথা আমরা বলছি। তারপর আমি বলবো সারা পৃথিবীতে এখন সভ্যতার মাপকাঠি যেহেতু শিক্ষা, এবং শিক্ষার মাপকাঠি যেহেতু সাক্ষরতা, কথা বলছেন না। সুতরাং আমরা কতজন স্বাক্ষর হলো এটা গুনবই। ব্রিটিশরা যখন এদেশ ত্যাগ করছেন 1947 সনে, তার আগে যে সর্বশেষ যে আদমশুমারি হয়েছিল 1941, সেটার গণনা অনুসারে বলছি, যে অঞ্চল নিয়ে তৎকালে পূর্ব বাংলা প্রদেশ গঠিত হয়েছিল, যে এখন এটা বাংলাদেশ, ছিটমহল এগুলি সহ, এই বাংলাদেশের জনসংখ্যার শতকরা 6 জন মাত্র তখন স্বাক্ষর হয়েছিল। এখন আমরা সরকারি হিসাবে টেনে টুনে নানা রকমের সত্য মিথ্যা মিশাল দিয়ে বলি শতকরা 60-61 জন স্বাক্ষর হয়েছে। তাও দেশের সব জেলায় সমানভাবে হয়নি, এটা আমি একটা গড় হিসাব বলছি। তাহলে বাকি 40 জনের দায়িত্ব কে নেবে? ব্রিটিশ চলে যাওয়ার 65 বছর পরে, আপনি ইতিহাস তো শুধু বলছেন 44 বছর, আমি আগেরটাকেও আমাদের ইতিহাসের অংশ বলবো, এই জন্য যে হ্যাঁ, ব্রিটিশরা চলে যাওয়ার পর আমরা তখন অন্তত মনে করেছিলাম আমরা স্বাধীন হয়েছি, এবং স্বাধীন না হলে আমরা অত রক্ত দিয়ে তৎকালে সংগ্রাম করতাম না ব্রিটিশের বিরুদ্ধে। এবং তারপরে অনেকদিন পরে আমরা টের পেলাম যে আসলে ওটা প্রকৃত স্বাধীনতা নয়। কিন্তু তখন আমাদের এখানে শিক্ষা ব্যবস্থার একটু বিকাশ হতে শুরু করলো। একটা উদাহরণ দেই, আমার জন্ম যে উপজেলায়, সেটার নাম মহেশখালী, কক্সবাজারের একটা জেলা। সেখানে 1946 সনের আগে, মানে পাকিস্তানের 1 বছর আগে, কোনো উচ্চ বিদ্যালয় ছিল না, যেটাকে তৎকালে বলতে মিডল ইংলিশ স্কুল। সেটা তৈরি হয়েছে 1946 সনে। কিন্তু পাশে আরেকটি থানা আছে যেটার নাম কুতুবদিয়া, মহেশখালীর আরো উত্তরে, সেইখানে কিন্তু আগে হাই স্কুল ছিল। আমি উদাহরণ দেওয়ার জন্য বলি, জমিদার শাসিত অঞ্চল বলেই মহেশখালীতে শিক্ষার কোনো আলো তখনও ছড়ায়নি। তখন সারা মহেশখালীতে আপনার বিএ পাস লোক ছিল একজন, বিশ্বাস করেন। তাও চট্টগ্রাম কলেজ থেকে 3rd ক্লাস বিএ পাস করেছেন আমার শিক্ষক আলী হোসেন সাহেব। এর অনেকদিন পরে আরেকজন লোক বিএ পাস করেছেন, তার নাম মোহাম্মদ রশিদ, যিনি এখন যুদ্ধাপরাধী হিসেবে বন্দী আছেন। উদাহরণ দিচ্ছি, শিক্ষার বিস্তারের কাহিনী এতই দ্রুত হয়নি। আমি আরও পিছনে উদাহরণ দিই, 1893 সনে আব্দুল করিম সাহিত্য বিশারদ, যিনি জগৎ বিখ্যাত সাহিত্য বিশারদ হিসেবে, তিনি ম্যাট্রিক পাস করেন প্রথম বিভাগে চট্টগ্রাম দক্ষিণ জেলা যেটা বলে, অর্থাৎ কলমফুনি নদীর দক্ষিণ পাশ এবং কক্সবাজার, এই সমস্ত অঞ্চলে উনি প্রথম ম্যাট্রিক পাস বাঙালি মুসলমানদের মধ্যে। তার মানে শিক্ষার প্রসার ব্রিটিশ আমলে কত কম হয়েছে, বিশেষ করে বাঙালি মুসলমান কৃষক সমাজে। আচ্ছা, তাহলে আমরা মনে করছিলাম দেশ স্বাধীন হলে সেটার অবসান হবে 47-এর পর। হ্যাঁ, 47-এর পরে সেটা ধীরে হয়েছে। কিন্তু ওই যে 46-এ বললাম, 1971-এর পরে আমাদের শিক্ষার ব্যাপক প্রসার হয়েছে, এটা আমি অস্বীকার করবো না। কিন্তু তারপরেও যেটা বলে জনগণের মধ্যে সার্বজনীন শিক্ষার বিকাশ, সেটা এখনো হয়নি। কেন হয়নি সেটা অনুসন্ধানের বিষয়। এবং না, আমরা 71-এর পর থেকে বিভিন্ন সময় আমরা দেখলাম অনেক ধারা তৈরি হয়েছে শিক্ষার। স্যার, মাদ্রাসা শিক্ষা তো স্বাধীন হওয়ার পরে তৈরি হয় না, তার আগেই ছিল। আমাদের দেশে আগে যে শিক্ষা ব্যবস্থা ছিল তার মধ্যে নিম্ন স্তরের শিক্ষাকে মক্তব বলা হতো। মক্তব মানে যেখানে লেখা শেখানো হয়,
আরবিতে কাতবা ওইটা ধাতু আছে, 3টা ধাতু, তাই না? তার মানে হচ্ছে লেখা, টু রাইট। তো মক্তব মানে যেখানে লেখা হয়, যেন টেবিলকেও মক্তব বলে, যার উপরে লোকে লেখে। আরবিতে একটা সমৃদ্ধ ভাষায়, খেয়াল রাখতে হবে। ফার্সির মাধ্যমে আমাদের দেশে এসেছে। তারপরে দ্বিতীয় স্তরে সেটাকে আমরা মাদ্রাসা বলতাম, যেটাকে আমরা উচ্চ মাধ্যমিক বলতে পারি। তারপরে এটাকে জামিয়া বলে। আমি প্রধানভাবে বলছি 3টা, মক্তব, মাদ্রাসা এবং জামিয়া। আমরা সংক্ষেপে এটাকে মাদ্রাসা শিক্ষা বলি। এইটা বরঞ্চ বলবো যে ব্রিটিশ আমাদের আগেও ছিল, অর্থাৎ মুঘল আমলেও ছিল। এই দেশে আমি পিছনে আর যাচ্ছি না, ব্রিটিশ আমলেও ছিল। এবং ব্রিটিশ আমলে কলকাতা আলিয়া মাদ্রাসা ব্রিটিশরাই তৈরি করেছে 1780 সনে। ওয়ারেন হেস্টিংস কি জন্যে? ব্রিটিশ কর্মচারীদেরকে ফার্সি শেখাবার জন্যে, যেন তারা দলিল দস্তাবেজ আগে পড়তে পারে। এবং আপনি এটাও জানেন যে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর প্রায় 80 বছর, 1-2 বছর নয়, প্রায় 1 শতাব্দীর কাছাকাছি ফার্সি রাষ্ট্রভাষা হিসেবে তারা বজায় রেখেছিল। এক অর্থে বলতে গেলে ফার্সি রাষ্ট্রভাষা হিসেবে আরও পরে বজায় ছিল। মুঘল আমলের শাসন যদি আপনি শুরু করেন, বাবরের আমল থেকে শুরু হয়, তখন আগেও কিন্তু সুলতানি আমল ছিল, তখনও ফার্সি ছিল, মুঘল আমলেও ফার্সি ছিল। এবং বাহাদুর শাহকে সম্পূর্ণ পরাজিত করা পর্যন্ত, 1858 পর্যন্ত ফার্সি নানা রকম চল ছিল। এবং এই শতাব্দীর গোড়াতেও, মানে 20 শতাব্দীর গোড়াতেও ফার্সি ভাষার চল ছিল বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। সুতরাং মাদ্রাসা শিক্ষা বলতে আমরা সবসময় ফার্সি আর উর্দু শিক্ষার কথাই বলেছি। এখন ইংরেজি শিক্ষা যখন প্রসারিত হলো, আমরা পিছিয়ে পড়লাম কোন জায়গায়? কলকাতায় নতুন গঠিত মধ্যবিত্ত সমাজ, যাদেরকে আমরা সহজভাবে বলি বর্ণহিন্দু সমাজ, তারা প্রথমে হিন্দু কলেজ করলো। হিন্দু কলেজ কথাটার অর্থ হচ্ছে ইংরেজি শিক্ষা। নাম হিন্দু কলেজ দিয়েছে এই জন্য যে সেখানে শুধু হিন্দুরাই ভর্তি হতে পারবে, তা উচ্চ বর্ণের হিন্দুরাই ভর্তি হতে পারবে, মুসলমান বা খ্রিস্টানরা পারবে না। এটা প্রায় 30 বছর ছিল, 1817 থেকে প্রায় 1850-এর কাছাকাছি পর্যন্ত। 1853 সনে প্রথম সেখানে অহিন্দুদের ভর্তি করার সুযোগ হয়। এই সময়টা হচ্ছে ইংরেজি শিক্ষা প্রসারের যুগ। আর মুসলমানদের জন্য যখন কলকাতা মাদ্রাসা করা হয়েছিল, সেটা কিন্তু দেখেন 1780-তে, তার মানে প্রায় 50 বছর আগে। আমি অনেকগুলো লম্বা লম্বা কথা একসাথে বলছি। তার মানে ইংরেজি শিক্ষাটাকে আমরা এখন শিক্ষা মনে করি, কিন্তু ইংরেজি শিক্ষা গ্রহণে মুসলমান সমাজ পিছিয়ে ছিল কেন? এই বিষয়ে 2টা ব্যাখ্যা আছে। একটা হচ্ছে কি, মুসলমানরা ইংরেজি শিক্ষা গ্রহণ করতে চায় নাই। আর মুসলমানদের তরফ থেকে যেটা ব্যাখ্যা দেওয়া হয়, যেটা আমরা অনেক সময় শুনতে চাই না, যে তারা চাওয়া সত্ত্বেও তাদের সেই সুযোগ দেওয়া হয়নি। কলকাতায় 1830-এর দশকে বহু প্রায় 10,000 মুসলমান স্বাক্ষর করে একটা দরখাস্ত দিয়েছিল ইংরেজদের কাছে। 1-2টা না, 10,000 তখনকার সময়। হ্যাঁ, তবে দরখাস্ত দিয়েছিল যে আমরা ইংরেজি শিক্ষা গ্রহণ করতে চাই, আমাদেরকে হিন্দু কলেজে ভর্তি হতে দিচ্ছে না। কিন্তু খ্রিস্টানদের যখন ভর্তি করতে হলো, এমনকি মাইকেল মধুসূদনকে সেখানে ভর্তি হতে দেয় নাই, তাকে অন্য কলেজে গিয়ে ডিগ্রি নিতে হয়েছে, যেহেতু তিনি খ্রিস্টান হয়ে গেছিলেন। এগুলো গুরুত্বপূর্ণ কথা আর কি। তো যা হোক, 19 শতাব্দীতে ইংরেজি শিক্ষায় মুসলমানরা নানা কারণে বঞ্চিত ছিল। ফলে সিপাহী যুদ্ধ যেটাকে বলে, প্রথম স্বাধীনতা যুদ্ধের পরে যখন আবার প্রশ্ন হলো, তখন যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল তাদের অনেকে জেলে যায়, অনেকে নির্বাসনে যায়। তখন একটা আন্দোলন হয়, এটাকে ওয়াহাবি আন্দোলন বলে। সেই সময় একদল মৌলবীদের একটা গোষ্ঠী দেওবন্দে একটা বড় মাদ্রাসা তৈরি করেন, দারুল উলুম দেওবন্দ, যেটা হচ্ছে ভারতের উত্তরপ্রদেশের একটা ক্ষুদ্র শহর, রাজধানী শহর নয়। তো সেইখান থেকে যে মোল্লারা গড়ে উঠেছেন, তারা কিন্তু সেন্ট্রাল এশিয়া, আজকে আফগানিস্তান, পেশোয়ার এবং তাজিকিস্তান, এসব জায়গা থেকে লোকেরা পড়তে আসতো ভারত, এবং তা থেকে আমাদের বাংলাদেশের লোকেরা পড়তে গেছে। আমার বাড়িতে আমার জ্যাঠামশাইও সেখানে ছাত্র ছিলেন, অনেক জিনিস ওখানে পড়েছেন। আবুল মনসুর আহমদের বই পড়লে দেখা যায় তার দাদারা ওখানে জিহাদে গেছেন। আমি যে বাংলার মুসলমানদের এই পিছিয়ে থাকার কারণটা যাই হোক না কেন, 1947 পর্যন্ত সেটা খুব দূরীভূত হয়নি। তো 47-এর পর তারা পাকিস্তানের অংশ হয়ে মনে করলো যে কি আমরাও ইংরেজি শিক্ষা গ্রহণ করে একটু এগিয়ে যেতে পারবো। তারা কিছুটা এগিয়ে কিছুটা এগিয়ে গিয়েছিল বলেই তারা সাহিত্যে দেখা দিতে শুরু করলো 1880 দশকের পরে। যেমন মীর মোশাররফ লেখা শুরু করলেন, বেগম রোকেয়া লিখলেন, সে ফাঁকে আরো অনেক, সৈয়দ আমদাদ আলী, কায়কোবাদ, অনেক আসার পরে নজরুল ইসলাম আসলেন, ইসমাইল হোসেন সিরাজিরা আসছিলেন। নজরুল ইসলামের যুগের পর আমরা যেটা বলি বাঙালি মুসলমানের নবজাগরণ। সেই নবজাগরণের ঠেলা 2 দিকে গেল। একদল নজরুল ইসলাম যা চেয়েছিলেন সেটা হলো কি সমস্ত বাংলার ঐক্য, ধর্মনিরপেক্ষতা, যেটা আমরা বলি এটা নজরুল ইসলাম তার প্রবর্তক, কিন্তু মুসলমান বলিয়ে তিনি লজ্জাবোধ করেন নাই। কিন্তু তার মুসলমান থেকে ধর্মনিরপেক্ষতা, রাইট, এবং তার বিপরীতে যারা এসেছেন পরে, তার পরবর্তী জেনারেশনে, তারা কিন্তু পাকিস্তান আন্দোলনে শামিল হয়ে গেছেন। তার মধ্যে কবি ফজলুল আহমদ, হ্যাঁ, আহসান হাবীবদের যুগে, যেটা সৈয়দ আলী হাসানদের যুগে। তারপরে 50-এর দশকেও এই দেশে যে সাহিত্য হয়েছে সেটা ছিল অনেকটা গ্রামীণ সাহিত্য। 60-এর দশকে শামসুর রহমানরা যখন আসলেন, আল মাহমুদরা আসলেন, তখন আমরা প্রথম শুনলাম নাগরিক সাহিত্য তৈরি হচ্ছে দেশে। সৈয়দ শামসুল হকরা সেই যুগের সন্তান, অর্থাৎ 1952 সনের ভাষা আন্দোলন থেকে যারা গতি হয়েছেন, হাসান হাফিজুর রহমান, বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর, সেকেন্দার আবু জাফর, এই জেনারেশনটা। যা হোক, শিক্ষার ক্ষেত্রে আমি বলি মাদ্রাসা শিক্ষাটা সবসময় পাশাপাশি ছিল। মাদ্রাসা শিক্ষাতে আবার 2টো লাইন হয়েছে, কৌমি মাদ্রাসা যেটাকে বলা হয়, অর্থাৎ যারা ইংরেজি শিক্ষা গ্রহণ করবে না বা তাদের সাহায্য নেবে না, এইটা দেওবন্দ লাইন হচ্ছে সেইটা। আরেকটা এক ধরনের মাদ্রাসা, নিউ স্কিম মাদ্রাসা যেটা বলে, যেটাকে বলে আমরা বলি সরকারি লাইনের মাদ্রাসা। সেখানে কিছুটা ইংরেজি পড়া হবে, কিছুটা দেশীয় ভাষা পড়া হবে, মিশ্রণ।
কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সত্যি কথা অনেক শিক্ষা কমিশন গঠন করা সত্ত্বেও আমরা এই ব্যাপারে কোনো মৌলিক সংস্কার করতে পারিনি। শেষের দিকে আমি একটা কথা বলি, 1980-র দশকের গোড়ার দিকে আমাদের গুরু আহমদ ছফা সাহেব এই হাফিজি হুজুরের কামরাঙে চোখের মাদ্রাসায় যাওয়া আশা করতেন বলে অনেকে তার সমালোচনা করেন, কিন্তু কেন যাওয়া আশা করতেন সেটা কেউ জিজ্ঞাসা করে না। আজকে আহমদ ছফা স্মৃতি বক্তৃতা সে আলোচনা একবার আমরা করি, প্রত্যেক দিনই আমরা বছরে একবার করে আলোচনা করি, কিন্তু আহমদ ছফার কথাটা কেউ শোনে না। কথাটা ছিল এই যে এই মাদ্রাসাগুলিকে যদি আমরা আধুনিক শিক্ষাগারে রূপান্তরিত করতে না পারি তাহলে এই জাতির কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু রূপান্তরের পথ কি? আপনি অনেকে মনে করেন এগুলি নিষিদ্ধ করে দিতে হবে। আহমদ ছফা মনে করতেন সঠিকভাবে হোক বা ভুলভাবে হোক যে এটা করা যাবে না, বরঞ্চ তাদেরকে দেখাতে হবে আধুনিক পৃথিবীর যে শিক্ষা, যেমন চিকিৎসাবিদ্যা, কৃষিবিদ্যা, প্রযুক্তিবিদ্যা, সেটা বাংলা মাধ্যমে শিক্ষা দেওয়া যেতে পারে মাদ্রাসাতেও, এবং তারাও সেটা নেবেন। তারাও তো আধুনিক পেশা চান, সেখানে ধর্ম শিক্ষা দেওয়া হবে, এটা আপনি বাদ দিতে পারবেন না, মানুষ ধর্ম শিক্ষা চায়। কিন্তু তাদেরকে যদি আপনি রূপান্তরিত করতে চান, যেমন রূপান্তর হয়েছে ইংল্যান্ডে, যেমন রূপান্তর হয়েছে আমেরিকা, যেমন রূপান্তর হয়েছে ইটালিতে বা সুইডেনে। কিভাবে হয়েছে? হার্ভার্ড এটা প্রথমে মাদ্রাসা হিসেবে তৈরি হয়েছিল, কিন্তু সেই মাদ্রাসা এখনো আছে সেখানে, সেটার নাম হার্ভার্ড স্কুল অফ থিওলজি। কিন্তু হার্ভার্ড হয়ে গেছে একটা বিরাট ধর্মনিরপেক্ষ বিশ্ববিদ্যালয়। সুইডেন একটা জায়গা আছে উপসালা, সেটা ধর্মীয় হিসেবে শুরু হয়েছিল। ইটালিতে ছিল ফ্লোরেন্সে, এমনকি ইংল্যান্ডের জগৎ বিখ্যাত অক্সফোর্ড কেমব্রিজ মাদ্রাসা হিসেবে শুরু হয়েছিল। এই কথাটা আমল করা উচিত। মানে তারা মানে এই সংস্কারগুলো কোথায় গিয়েছে? অর্থাৎ প্রত্যেক বিপ্লবের সাথে সাথে আমরা বলেন ইসলাম একটা কথা আছে, ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। প্রত্যেক কারবালার পর ইসলাম নতুন হয়। আমি হচ্ছে ইউরোপেও প্রত্যেকটা কারবালা হয়েছে, প্রত্যেকটা ধর্ম বিপ্লবের পর, মানে রাজনৈতিক বিপ্লবের পর সেখানে মাদ্রাসা শিক্ষার সংস্কার হয়েছে। সংস্কার মানে তারা মাদ্রাসা শিক্ষাকে বিলুপ্ত করেনি, কিন্তু বরঞ্চ তারা বিকশিত করেছে। প্রত্যেক মাদ্রাসায় তারা নতুন ফ্যাকাল্টি। আমরা পারছি না কেন স্যার? আমরা পারছি না, আমাদের রাজনৈতিক ইচ্ছা এখন সৃষ্টি হয়নি। সেই জন্যে আমরা যখন মনে করেন আমরা পাকিস্তানের সাথে ছিলাম, আমরা পাকিস্তান থেকে আলাদা হতে পেরেছি কিভাবে? ইচ্ছা হয়েছিল বলে। ইচ্ছা মানে কি? ইচ্ছার জন্য মূল্য দিতে হয়, ইচ্ছার জন্য জীবন, এবং রাজনৈতিক একটা রাজনৈতিক ইচ্ছা ছিল, সেটা হলো। হ্যাঁ, আমি যে ইচ্ছার মূল্য আছে। মূল্য কি? রক্ত দিতে হয়, দরকার হলে প্রাণ দিতে হয়। রক্ত দেবো প্রাণ দেবো স্লোগান দেই না, সত্যি দিতে হয়। কিন্তু সবচেয়ে বড় কথা কি, নিজের মনের সংস্কারগুলো বিসর্জন করা খুবই কঠিন। আহমদ ছফার বিখ্যাত একটা প্রবন্ধ আছে, বাঙালি মুসলমানের মন। সেখানে তিনি বলছেন বাঙালি মুসলমান অনেক কিছুতে আধুনিকতার ভান করে, কিন্তু সে তার মনের জাড্য, মনের কুসংস্কারগুলো সে এখনো বাদ দিতে পারে না, সেটা বাদ দিতে পারে না। এবং আমরা এখনো সেই জায়গাতে আছি। দেশ স্বাধীন, আপনি যে বলছেন নতুন নতুন শিক্ষা হচ্ছে, হ্যাঁ নতুন রোগ হয়েছে কি? আপনি যেটা বলছেন মাদ্রাসা নয়, এই যে নানামুখী শিক্ষা আমরা চালু করছি, এটাকে একদিকে মনে হচ্ছে স্বাধীনতার স্ফূর্তি। আসলে স্বাধীনতার স্ফূর্তি নাকি এটা পশ্চাৎগমন, সেটা বিবেচনার বিষয়। যেমন ধরুন একটা কথাই বলি, আমাদের 3 বছরের বাচ্চাদেরকে আমরা এখন কিন্ডারগার্টেনে নেই, কেজি 1 কেজি 2 করেছি। হ্যাঁ, কথাগুলো খুব সুন্দর, কেজি কিন্ডারগার্টেন, বাচ্চাদের বাগান, শিশুবাগ। কিন্তু কিন্ডারগার্টেন কথাটা আমরা রেখেছি জার্মানদের থেকে নিয়ে, ইংরেজি এটা অনুবাদ করেনি। আমরা অনুবাদ করব কেন? কিন্তু সেখানে পড়ানোর মাধ্যমটা জার্মান না করে ইংরেজি করেছেন কেন? যুক্তি আছে নিশ্চয়ই। কাজেই আমি এখন যদি বলি বাংলা না করে ইংরেজি করেছেন কেন, কি যুক্তি দেবেন আপনি? 3 বছরের বাচ্চাকে যারা বিদেশি ভাষা শিক্ষিত করতে চায় ভবিষ্যতে প্রতিযোগিতার সুবিধার জন্য, সে যে বাচ্চাকে হত্যা করছে সেটাকে সে জানে? ইংরেজি মাধ্যমের একদম প্লে গ্রুপ থেকে বা কেজি থেকে শুরু করে সে কি শিখছে, তার পাঠ্যক্রমে কি আছে, মানে শ্রেণী বৈষম্যের জায়গা হয়েছে কিনা, যে আমি আমার সন্তানকে ইংরেজি মাধ্যমে দেওয়া মানে আমি একটা শ্রেণীতে চলে গেলাম, মানে আলাদা করে দেওয়া। এবং আমরা যদি খুব গভীরভাবে দেখতে পারি, দেখার দরকার নাই, উপরের দিক থেকেও স্যার আমরা দেখি যে আমাদের সমাজে কাদের সন্তান ইংরেজি মাধ্যমে পড়ছে, সেটা বিশ্লেষণ করে আমরা দেখতে পারি যে আমি একটা শ্রেণীতে প্রবেশের জন্য ইংরেজি মাধ্যমকে বেছে নিচ্ছি, যে ইংরেজি মাধ্যমে পড়ানো মানেই আমি একটা শ্রেণীতে চলে গেলাম। আমি ভুলও বলতে পারি স্যার। না, সঠিক বলেছেন আপনি। ইংরেজি একটা আধুনিক ভাষা। ইংল্যান্ডে এক সময় ল্যাটিন ভাষায় পড়াশোনা হতো। ইংল্যান্ড যে একটা আধুনিক জাতি হয়ে উঠলো, অর্থাৎ তারা শিল্প বিপ্লব করলো, পৃথিবীর নানা দেশকে তাদের কলোনিতে পরিণত করলো, এগুলোর সাথে ইংরেজি ভাষা জড়িত। আমরা এখন বলি, মানে ভারতে সবসময় শেক্সপিয়ার পড়ানো শুরু হলো 19 শতাব্দীর। ওই যে ইংরেজি শিক্ষার মধ্যে ওই যে প্রেসিডেন্সি কলেজ, যেটা আগে হিন্দু কলেজ ছিল, সেইখানে 2 জন বিখ্যাত শিক্ষক ছিলেন, হেনরি ভিভিয়ান লুই ডি রোজিও এবং আর যে কি রিয়াল রিচার্ডসন বলতো, ওনার কয়েক বছর পরে 1820-এর দশক 30-এর দশকে তারা শেক্সপিয়ার পড়াতেন। সেই থেকে একটা বড় ঐতিহ্য তৈরি হয়েছে। কিন্তু ইংরেজি শিক্ষা মানে শুধু তো শেক্সপিয়ার না, ইংরেজি শিক্ষা মানে বিজ্ঞান, ইংরেজি শিক্ষা মানে ডাক্তারি ইংরেজিতেই। তো ইংরেজির বিরুদ্ধে বলা আমাদের কোনো কারণ নাই। আমি বলছি কি, যে কোনো দেশে শিক্ষার বিস্তারের প্রশ্নটা আমরা আলোচনা করছি অল্প সময়ের মধ্যে। বিস্তারের ক্ষেত্রে মাতৃভাষার কোনো বিকল্প নেই। রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক বলেছিলেন, শিক্ষায় মাতৃভাষা মাতৃদুগ্ধের মতন। এখন যদি আপনার বাচ্চাকে আমি মাতৃদুগ্ধ না খেয়ে আপনি মেলামাইন মাখা অন্যান্য মানে বেবি ফুড খাওয়ান, এটা আপনি নিজ দায়িত্ব করছেন। এটাকে আপনি বলছেন শিশুকে হত্যার মতো হয়। হ্যাঁ, যদি আপনি সমগ্র দেশটা বদলাই ফেলতে পারতেন,
সমস্ত দেশকে যদি আপনি ইংরেজি ভাষায় করতে পারতেন তাহলে স্বতন্ত্র কথা। ইংরেজি ভাষা গ্রহণ করলে বাংলাদেশের উন্নতি কতটুকু হবে সেটা স্বতন্ত্র তর্ক। কিন্তু বর্তমানে ইংরেজি মাধ্যমে যারা শিক্ষা দিচ্ছেন তারা দুটো কাজ করছেন, আপনার কথাটা স্বীকার করেই বলবো আমি। তারা শ্রেণী বৈষম্য তৈরি করছেন, কিন্তু সেই শ্রেণী এত ছোট, মানে সংখ্যায় যদি বলেন, যদিও এখন বলছে বাংলাদেশ বিশ্বব্যাংকের সার্ভে করছে শতকরা 20% মধ্যবিত্ত হয়েছে, সেটা কোথায়? ক্রয়ের বাজারে। তারা বিভিন্ন রকম বাজার দ্রব্য যে কিনছে, যাতে বলে তারা কনজিউমার ডিউরেবলস কিনছে, এইভাবে তারা গুনতেছে। কিন্তু শিক্ষা দীক্ষার ক্ষেত্রে এটা খুবই ছোট। যেমন ইংরেজি মাধ্যম স্কুল কত আছে, ভ্যাট দেয়, তর্কের মধ্যে দেখা গেল শিক্ষা তো এখন একটা মানে উন্নত বটেই, আমি শতকানেক মতো এরকম স্কুল হয়েছে। কথা হচ্ছে এখানে এই দেশে শিক্ষার প্রসার চাইলে মাতৃভাষার কোনো বিকল্প নেই, এই বিষয়ে কোনো লুকোচুরির কিছু নাই। আমরা উর্দু মাধ্যমকে প্রতিরোধ করেছি, কারণ একজন লোক বুঝে বাঙালি মুসলমানদের উর্দু শেখানো যেতে পারে, কিন্তু উর্দু শেখানো যেতে পারে কিনা সে তর্ক আজকে আর প্রয়োজন নেই। কিন্তু ইংরেজি শেখানোর চেষ্টায় ইংরেজরা 200 বছর করে শতকরা 6 জনকে শিক্ষিত করতে পারে নাই মাতৃভাষাতেও। ইংরেজিতে শতকরা একজনও জানতো না। গত ধরুন পাকিস্তান আমলের 24 বছর আর এখনকার 44 বছর, মোট 68 বছর যদি আপনি হিসাব করেন, যে আমাদের শিক্ষার হার যা বেড়েছে তা অধিকাংশই শুধু বাংলায় জানে। ইংরেজিতে অনেক অসুবিধা আছে, তারপর আমি বলবো শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এটা কোনো অবদান রাখে না, শিক্ষাকে সংকুচিতই করে। এই জন্য যদি আমরা একসাথে বলি সর্বজনীন প্রাথমিক শিক্ষা আমাদের লক্ষ্য, এটা ইংরেজি মাধ্যমে যদি হতো তাহলে বহু আগেই হতো। এর কাছে বিদেশমুখিতার কে সামনে রেখেই ইংরেজি মাধ্যমে যাচ্ছে। হ্যাঁ, বিদেশে তো আমাদের যেতেই হবে। একসময় আমরা বিদেশে যেতাম চিরকাল চলে যাওয়ার জন্য। যেমন ভারতীয় যে সমস্ত লোক দাস শ্রমিক হিসেবে ত্রিনিদাদ কিংবা ওয়েস্ট ইন্ডিজে গেছে, তারা ওখানে ইনডেনচার্ড সার্ভেন্ট হিসেবে গেছে, অর্থাৎ তারা ঋণ করে গেছে, 10 বছর কাজ করে সেই ঋণ শোধ করেছে। এইভাবে আমাদের দেশের লোক এখন যাচ্ছে। কিন্তু একটা বড় কারণ আমরা যাচ্ছি, আমাদের তো মালয়েশিয়ার লোক যাচ্ছে, কোরিয়াতে যাচ্ছে। ধরেন কোরিয়ানরা তো কোরিয়ান ভাষা শেখাচ্ছে কেন? কারণ শ্রমিককে যদি নির্দেশ গ্রহণ করতে হয় তাই কোরিয়ান ভাষা জানতে হবে। এবং মালয়েশিয়া থেকে যদি মালয়েশিয়ান ভাষা না জানে, ইংরেজি খুব বেশি দূর চলবে না। এবং আরব দেশে গেলে আরবি জানতে হয়, ভাষা শিক্ষা। আরবি ভাষা যদি না জানে আরব দেশে তো আপনি সুবিধা করতে পারছেন না আমাদের লোকদের। তাহলে তো আমাদের বেশি মাত্রা আরবি শেখানো, কোরিয়ান শেখানো, মালয় শেখানো দরকার। ইংরেজি যাচ্ছে কাছে আমরা মধ্যবিত্ত শ্রেণী যারা ইংল্যান্ড আমেরিকায় পড়তে যাব। আমি তো এই শিক্ষার বিরুদ্ধে নয়, আমার কথা হচ্ছে সেখানে যাবে যে 100 একজন, 1000 একজন অ্যাকচুয়ালি যদি আমাদের লোক হিসেবে দেখেন, তার জন্য সবার শিক্ষা ব্যবস্থার মানে সবার শিক্ষার সুযোগটা নষ্ট করার তো কোনো অর্থ হয় না। এখানে একটা গভীর মানসিক রোগ আছে। প্রথম রোগ হলো কি, ইংরেজ আমলও এদেশের আমরা সবাই স্বাধীনতা চেয়েছি আজকে দাবি করি, কিন্তু শত শত লোক রায় বাহাদুর আর খান বাহাদুর হয়েছে না, ইংরেজি সহযোগিতা করেছে না। তাহলে ইংরেজি শিক্ষার পক্ষে হাজার হাজার লোক ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরকে লজ্জা পেতে হয়েছে কংগ্রেসের মহাসম্মেলনে বাংলায় বক্তৃতা দেওয়ার জন্য, সবাই ইংরেজিতেই বক্তৃতা দিত। ভারতীয়দের সবাই ইংরেজিতেই বক্তৃতা দিত, কারণ সেটাই ছিল রাজার ভাষা। তো এখনো পৃথিবীতে ইংরেজি রাজার ভাষা রয়েছে, সুতরাং ইংরেজি শেখার বিকল্প আমাদের নেই। কিন্তু মাতৃভাষার বিনিময়ে কেন? অর্থাৎ আমার এখন কিন্ডারগার্টেনে যদি আপনি বাচ্চাকে ভর্তি করান, আপনি উদয়নে ভর্তি না করান, ধরেন আপনি যদি একটা ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করান, সেই বাচ্চা শুরুর থেকে ইংরেজি অ্যাকসেন্টে বাংলা বলা শুরু করে। এখন মা বাপ সেটা চাচ্ছে বলেই করতেছে, অথবা মা বাপ সেটাতে আনন্দ পাচ্ছে, সেটা কিছু দোষে মনে করছে না। কিন্তু এটা উচ্চ শ্রেণীর ব্যাপার। আমি কথাটা মোটেও বলতাম না উচ্চ শ্রেণীর নিজস্ব ব্যাপার হলে। এটা হচ্ছে দেশের মধ্যবিত্ত শ্রেণী যাদের বলা হয়, আমরা ইংরেজিদের পেটি বুর্জোয়া বলি, তারা কিন্তু এটা অনুকরণ করে। সেজন্য আজকে বাংলাদেশে হেন উপজেলা নাই যেখানে একটা ইংরেজি মাধ্যম কিন্ডারগার্টেন হচ্ছে। কিন্তু রাষ্ট্রের যারা উচ্চকণ্ঠের মানুষ, হ্যাঁ, রাষ্ট্রীয়তে যারা কথা বলে, সেটা বিবেকবান শ্রেণী বলেন, রাজনীতি যারা করছেন, তাদের সন্তানরাই তো ওইমুখী না। আমাদের কথা হচ্ছে কি, দেশে তাহলে একটা কথা হচ্ছে মাছের পচন শুরু হয় মাথা থেকে। রাষ্ট্রের কর্ণধারা কোনটা করেন, তারা সমাজের যারা কর্ণধার তাদের অনুসরণ করেন, সমাজে কোনটা মর্যাদা পায় তারা সেটাই করেন। আমাদের রাষ্ট্রের কর্ণধাররা তো আমাদের 1947-এর পরের যে জাতীয় আন্দোলন তার সাথে বেইমানি করছেন। বেইমানি কথাটা আমি এভাবে বলছি যে আমরা তখন জোর করে বলেছিলাম রাষ্ট্রীয় চাকরি আমরা যেন বাংলা ভাষায় দিয়ে পেতে পারি পাকিস্তানে। সেটা ছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতির প্রধান অর্থনৈতিক তাৎপর্য। 2 নম্বর, শিক্ষা যেন আমরা ওই বাংলা ভাষার মাধ্যমে নিতে পারি। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমরা সেইটা সম্পূর্ণ বাদ দিলাম কেন? গাছে ওঠার সময় আপনি যে মই দিয়ে উঠেছিলেন, গাছে ওঠার পর লাথি দিয়ে মইটাকে আপনি ফেলে দিলেন, ব্যাপারটা তাই নয় কি? জনগণের সামনে একটা ব্যাখ্যা দিতে হবে আমাদের। এখনো আমাদের সংসদের আলোচনা বাংলায় হয়, পাকিস্তান বলে এটা করা কঠিন ছিল। এখন আমাদের উচ্চ আদালতের ভাষা পুরোপুরি বাংলা হয়নি, কিন্তু একটা চাপ আছে। যদি আমাদের সমাজ থেকে সে চাপ সৃষ্টি না হয় তাহলে কিন্তু প্রশাসনে যা এখন বাংলা হয়েছে তা হতো না। কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় আপনি যেখানে বলছেন যে নানামুখী শিক্ষা হয়েছে, প্রাইমারি স্কুল আছে 14 রকমের সরকারি রিপোর্ট অনুসারে, এবং তার মধ্যে ইংরেজি মাধ্যম এত বিচিত্র রকমের আছে। এইটা আমি মনে করি সরকারের পক্ষে পরিচালনা করা সম্ভব ছিল, একটা আইনের মধ্যে আনা উচিত ছিল। 40 বছরে আমাদের প্রাথমিক শিক্ষাকে আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি বা মর্যাদা দিতে পারিনি, এরকম বলছিলাম আমি।
না, শিক্ষা প্রশ্নের দুটো কথা আলাদা করা উচিত। একটা হচ্ছে শিক্ষার বিষয়, শিক্ষার পদ্ধতি এবং শিক্ষকদের মর্যাদা ইত্যাদি। আর একটা হচ্ছে শিক্ষার মাধ্যম, যেটা আমরা বলি কোন ভাষায় পড়ানো হবে। আমরা প্রথম কথা ছিল যে শিক্ষার মাধ্যম হিসেবে বাংলাই চালু ছিল ব্রিটিশ আমল থেকেই। 1940 সনের আগে পর্যন্ত মেট্রিক পরীক্ষা যেটা বলে, মানে বিশ্ববিদ্যালয় প্রবেশ পরীক্ষা, মেট্রিকুলেশন, যেটাকে আমরা বাংলায় প্রবেশিকাও বলতাম, ইংরেজিতে এন্ট্রান্সও বলতাম, পরে যেটার নাম এসএসসি হয়েছে, এইগুলি পর্যন্ত প্রথমে ইংরেজিতেই দিতে হতো। 1940 সনে কলকাতা বিশ্ববিদ্যালয় বলছে এই জন্য যে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে কিন্তু হাই স্কুলগুলো আসে নাই, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। ঢাকা শহরের 10 মাইল বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো কর্তৃত্ব ছিল না। সুতরাং এই জায়গাটায় কলকাতা বিশ্ববিদ্যালয় আধিপত্য করতেন। তারা বাংলায় পরীক্ষা দেওয়ার প্রথম অনুমতি দেয় 1940 সনে। এখন যা হোক, পাকিস্তান হওয়ার আগেই হয়েছে এই ঘটনাটা, তবু অনেকে ইংরেজিতে পরীক্ষা দিতেন মিডিয়াম হিসেবে। বাংলাদেশ হওয়ার পর ইংরেজি মিডিয়ামের জনপ্রিয়তা শহরাঞ্চলে বেড়ে গেল এবং তার সূত্রে গ্রামে বেড়ে যাচ্ছে। এইটাই আমি বলছিলাম, এইটা তারা বলতেছেন। এখন আমি বড় বড় পণ্ডিতদের কয়েকজনের সাথে আলাপ করেছি, তারা বলতে শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাচ্ছে। তারা বলেন, আমি মনে করি তাদের শিক্ষার গুণগত মান হ্রাস পাচ্ছে। শিক্ষার যদি পরিমাণগতভাবে না বাড়ে, শতকরা 100 জন শিশু যদি প্রাইমারি স্কুলে না আসে, তাহলে আপনি সেক্ষেত্রে ভালো শিক্ষক, ভালো ছাত্র বের করবেন কিভাবে? এখন আপনার প্রশ্নে আসি, শিক্ষক ছাড়া কোনো শিক্ষা হয় না, ইনফ্রাস্ট্রাকচার ছাড়া শিক্ষা হয় না। মানে স্কুলে তো লাইব্রেরি লাগবে, বইয়ের সাপ্লাই লাগবে। ছাত্রদের মধ্যে শতকরা 100 জনই হয়তো লাইব্রেরি থেকে বই নিয়ে পড়ে না, কিন্তু অনেকের পড়ে। ছোটবেলায় আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি, তখন আমেরিকানদের প্রোগ্রাম ছিল ফ্রাঙ্কলিনস বুক প্রোগ্রাম বলতে। তারা অনেক আমেরিকান বই, তড়িৎ, বিদ্যুৎ, চুম্বক, সূর্য, চন্দ্র, এসবের বই তারা অনুবাদ করে দিত। তখন তো এই ঠান্ডা যুদ্ধের অংশ আমরা তো জানতাম না, কিন্তু যা পেয়েছি তা আমরা পড়েছি। তড়িতের কথা, চুম্বকের কথা, বিদ্যুতের কথা পড়েছি। এগুলো শের মাপা আমাদের পণ্ডিতরা অনুবাদ করতেন। কিন্তু এখন সেই জাতীয় বই আমরা আর বাংলায় পাচ্ছি না। বিপদটা হচ্ছে কোথায়? স্কুল কলেজে এখন নানা রকমের রাজনৈতিক দলের বইগুলি দিয়ে ভরে রাখা হচ্ছে, মানে বিজ্ঞান এবং জ্ঞানের বই সেখানে খুব বেশি যাচ্ছে না। তো এই অবস্থায় শিক্ষার যারা প্রধান কর্ণধার, শিক্ষকদের যদি দিকে দৃষ্টি না দেন, মানে ছাত্রছাত্রীরা বই পড়ে শেখে অতি অল্প, অধিকাংশ ছাত্র শিক্ষকের মুখ থেকে শেখে, শিক্ষকের আচরণ থেকে শেখে। এইখানে আমি বলবো আমাদের সমাজ শিক্ষকদের উপযুক্ত মর্যাদা দেয়নি। গ্রামে আগে যাদের চৌকিদার বলা হতো, নানা পদগুলো, তাদের এখন গ্রাম পুলিশ বলেন না, তো তাদের অবস্থার কি হয়েছে? তাদের তো এই আন্দোলন দেখে তো চোখে পানি আসে। মানবিকভাবে তাদের তো একটা সমাজে জীবনযাপন করতে পারে না, অথচ তাহলে তাদেরকে বাধ্য হয়ে চুরি চামারির বা কোনো রকমের দুর্নীতির আশ্রয় নিতে হয়, কৌশল নিতে হবে। হ্যাঁ, শিক্ষকদের যদি এটা করতে হয়, শিক্ষকের চাকরিটা যদি সম্মানের না হয়, সম্মানের শব্দের অর্থ হচ্ছে আর্থিকভাবে যদি তার জন্য স্বাচ্ছন্দ্য তৈরি না করে, অন্যান্য সরকারি কর্মচারীরা যে সুবিধাটা পাচ্ছেন সেটা প্রাইমারি স্কুলের শিক্ষকরা যদি না পান, তাহলে বোঝা যাচ্ছে কি শিক্ষাকে আমরা যে প্রয়োজনীয় জাতীয় গুরুত্ব দেওয়ার কথা ছিল সেটা দিচ্ছি না। আসল কথা তো ওখানেই। আমার বক্তব্য খুব পরিষ্কার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমরা আন্দোলন করছি আমাদের জন্য সচিবের মর্যাদা দেওয়া হয়, প্রফেসর হলে সিনিয়র সচিব বলে একটা পদ আমাদের উপর যেন না থাকে। কিন্তু সেখানে যুক্তিটা কি? বলে হ্যাঁ, শিক্ষকের মর্যাদা দিতে হবে। খুব ভালো যুক্তি। তো প্রাইমারি স্কুলের শিক্ষকরা তো আমাদের শিক্ষক, তাদের মর্যাদার প্রশ্ন কোথায় আসবে? তখন বলে কি আমরা তো অনেক বছর বিনিয়োগ করেছি লেখাপড়া, তারা ওটা করেনি। শেষ পর্যন্ত আবারও আপনি অর্থনৈতিক যুক্তিতে আসেন, আমি হ্যাঁ, কিন্তু একটা জায়গায় আমাদের আসতে হবে। মুক্তিযুদ্ধের যে মূল অঙ্গীকার ছিল, বিজয় দিবসের কথা যখন বলছি আমরা, সেটা কি সাম্য। সাম্য শব্দের অর্থ এই নয় হাতের 5 আঙ্গুলের সাম্য, মানে কি 5টা সমান হয় না, বলে একজন বলে এরকম সমান করলে সমান হয়। কথাটার মানে হচ্ছে যার যার যোগ্যতা অনুসারে সাম্য। কিন্তু এই মানে তার প্রাপ্য, হ্যাঁ, এই বৈষম্যটা কতটুকু হবে? এখন সরকারি চাকরি দেখেন বেতনের স্কেল আপনারা দেখেন কত থেকে কত আছে, 80,000 থেকে 8,000, কথায় কথায় বললাম, এরকম একটা বিরাট ব্যবধানের মধ্যে অনেকগুলো গ্রেড রাখা হয়েছে, 20 গ্রেড, 25 গ্রেড, 16 গ্রেড, এক এক দেশে এক রকম হয়। কিন্তু বৈষম্যের মাত্রাটা কতগুণ হওয়া উচিত সর্বোচ্চ বেতন এবং সর্বনিম্ন বেতনের মধ্যে? একজন মানুষের ন্যূনতম জীবনযাপনের জন্য তার পরিবার সহ যদি আপনি একটা গড়পড়তা পরিবার ধরেন, কত টাকা তার হয়, এগুলি হিসাব করে যদি বেতন নির্ধারিত হতো, তাহলে কিছুটা আমরা শিক্ষকদের মর্যাদা দিতে পারতাম। যদি বলেন সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, এই 3টার দৃষ্টিকোণ থেকে দেখলে বাংলাদেশে প্রাথমিক শিক্ষার, আমি শর্তহীনভাবে বলছি, প্রাথমিক শিক্ষার সংজ্ঞা হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্যন্ত, এবং সেইটা হবে অবৈতনিক, এবং সেইটা অবশ্যই হবে বাধ্যতামূলক। তার মানে আমরা এই 40 বছরের শিক্ষা নিয়ে শুধু নিরীক্ষাই করেছি। হ্যাঁ, নিরীক্ষা করেছি, কিন্তু সব নিরীক্ষার লক্ষ্য একরকম নয়। একটা নিরীক্ষা হচ্ছে কি গঠনের জন্য শিখতে হয়, করে শেখে মানুষ, কিন্তু আমরা অনেক সময় পুরনো জিনিসকে পুনরাবৃত্তি করছি, এটাকে বলে কি পুরনো কাসুন্দি ঘাটছি। আমি পরিষ্কার করেই বলি, শিক্ষার বিষয়বস্তুতে আমাদের অনেক ভারসাম্য আমরা নষ্ট করেছি। যেমন আগে আমাদের সময় একটা সাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থা ছিল যে মুসলমান ছেলেরা আরবি নেবে, হিন্দু ছেলেরা সংস্কৃত নেবে। তো আমি ধরেন একজন মুসলমান ছেলেকে সংস্কৃত শেখার অধিকার নেই, হ্যাঁ, আমার হিন্দু ছেলেকে আরবি শেখার অধিকার নেই, সেটা সে নিতে পারবে। আমরা সেই অপশনগুলো রেখেছিলাম, সেটা ভালো শিক্ষা।
তারপরে ক্লাস 9 থেকে আমরা বিজ্ঞান, বাণিজ্য, মানবিক শুরু করলাম। এটা প্রতিক্রিয়াশীল। আমি সোজা বলবো এটা করার কোনো প্রয়োজন ছিল না। আপনি পৃথিবীর অনেক উন্নত দেশে বলেন অত আগে এটা শুরু করে না। আপনার যেটা দ্বাদশের পরে, হ্যাঁ, সাধারণ বিজ্ঞান শেখার পরে প্রত্যেককে মিনিমাম কিছু বিজ্ঞান জানতে হবে। আপনি যদি ক্লাস 9 ওঠার সময় তাকে কমার্সে নিয়ে যান, তাকে যদি শর্ট হ্যান্ড আর টাইপরাইটিং শেখানো শুরু করেন, আপনি তাকে আসলে মূল শিক্ষা থেকে বঞ্চিত করে দিচ্ছেন। তাহলে সেই জায়গাতে হচ্ছে যে আমরা অনেক সংস্কার করেছি, নিরীক্ষা করেছি, কিন্তু কোনোটা আসলে ফলদায়ক। আমাদের জ্ঞানী লোকরা তো শিক্ষা কমিশনের চেয়ারম্যান হয়েছিলেন, কিন্তু তাদের জ্ঞান নিয়ে আজকে নতুন করে প্রশ্ন করার সময় এসেছে। আমরা এই আলোচনা আবার আরেকদিন করবো স্যার আপনার সঙ্গে। এই প্রশ্ন থেকে হয়তো আরেকদিন শুরু করবো। আপাতত আজকে আমরা শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন সময় সংলাপে এতক্ষণ আমাদের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।